পুলিশ যেহেতু এখনো আসলে পুলিশ হয়ে ওঠা নাই, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আর আওয়ামী কাঠামোটাই যেহেতু রয়ে গেছে প্রশাসনে, সেটাও একটা বড় চ্যালেঞ্জ হবে। এর পাশাপাশি যদি আপনার মনে হয় যে কোন কোন চ্যালেঞ্জগুলো আসলে আর 5 মাসের মধ্যে আমাদের সামনে আসবে নির্বাচনের জন্য, যদি আমরা ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরি। ধন্যবাদ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে ভোটের আলোচনা যখন হয় তখন দেখবেন যে আমরা 2-3টা মোটা জায়গাতে আলোচনাটা আটকে যায়। স্বচ্ছ ব্যালটে হবে না ইভিএমে হবে, ভোটার তালিকাটা হালনাগাদ করা হলো কিনা, আইন শৃঙ্খলা বাহিনী, এই পোলিং সেন্টার, স্টেশন, এগুলো আমার কাছে মোটা দাগে এগুলো বাংলাদেশের নির্বাচনের বড় চ্যালেঞ্জ না। বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে যাদেরকে আমরা ভোটার বলছি, আমার দেশের সম্মানিত নাগরিকরা, তারা ভোটার হয়েছেন 18 বছর বয়সের তালিকাতে, একমাত্র শর্ত। তাহলে এই যে 12.5 কোটি ভোটার যে জনগোষ্ঠী বলছি, তাদের ভোটার হওয়াটা হচ্ছে আসলে 18 বছর বয়সী মানুষের একটা তালিকা। আসলে তারা ভোটার কিনা, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে খুব সিরিয়াসলি বোঝা দরকার। কেন বলছি এটা? বাংলাদেশে যারা নির্বাচন করেন, নির্বাচিত প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যারা আছেন, ওনাদেরকে আমি বিভিন্ন সময় জিজ্ঞেস করেছি, ধরেন আপনি বাজারে বাজারে লিফলেট বিতরণ করলেন না, কুদ্দুস বয়াতিকে আনলেন না, মমতাজের কনসার্ট হইল না, ফুসপানি খাওয়াইলেন না, বিরিয়ানি দিলেন না, অটো ভ্যান পাঠাইলেন না, নগদ বিকাশ দিলেন না, নিজ দায়িত্বে নিজের পকেটে টাকা খরচ করে নাগরিক দায়িত্ব পালন করতে শীতের সকালে হাড় কাঁপা শীতে লুঙ্গি আর স্যান্ডেল পরে ভোট কেন্দ্রে আসবে, 30-60 টাকা অটো ভাড়া দিয়ে, এই শতাংশের নাগরিক কতজন? কোনো নির্বাচিত প্রতিনিধি বলেন নাই এটা 20% ক্রস করবে, কেউ বলেন নাই, 10, 12, 15। তাহলে প্রশ্ন হচ্ছে, আমার এই রাষ্ট্রের ভোটে 60, 65, 70, 76 এই ডাটাগুলো আসে কোত্থেকে? ওনারা কারা আসলে? তাহলে এই যে মানে আমরা যাদেরকে ভোটার তালিকাভুক্ত করে ভোটার বানায়, তাদেরকে গান বাজনা শোনায়, কনসার্ট শোনায়, ভোট কেন্দ্রে আনছি, এবং আপনারা গণমাধ্যম পরের দিন রিপোর্ট করবেন ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন। পৃথিবীতে কোথাও এটা শুনি না। আমরা যারা বাইরের ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করছি লম্বা সময়, ভোটের দিনকে কেউ উৎসব বলে, ফেস্টিভ মুড, এবং যে কারণে ওখানে খুব ভোটার টার্নআউট রেট খুব লো হয়। লো হইলো মানে সমস্যা নাই, কিন্তু ভোটটা উৎসব না। এই যে আপনারাও গণমাধ্যম যেটা করছেন, বাংলাদেশের রাজনীতিবিদরাও যে আবহাওয়াটা তৈরি করে, এটার ভিতর থেকে সবচেয়ে বড় যেটা মিসিং এলিমেন্ট সেটা হচ্ছে সিভিক রেসপন্সিবিলিটি। ভোট কি জিনিস? একটা সিভিক রেসপন্সিবিলিটি। রাষ্ট্রের সাথে নাগরিকের যে সোশ্যাল কন্ট্রাক্টটা আছে, এটা প্রতি 3 বছর 5 বছর পর পরে মেয়াদ করতে হয়, নবায়ন করতে হচ্ছে চুক্তিটাকে, ট্রেড লাইসেন্সের মতো। তো সেই নবায়ন করার চুক্তিতে দুই পক্ষই মনে করতেছে এটা একটা কমেডি মানে হইতেছে, এখানে সার্কাস চলিতেছে সার্কাস। এক পক্ষ ফুসপানি খাওয়াইতেছে আর এক পক্ষ ফুসপানি খাইতেছে। ওই যে আপনার ছোটবেলায় নাটক দেখছিলাম, ভোট কেন্দ্রে ঢোকার আগে ভোটারকে ফুসপানি খাওয়ায় ঢুকাইছে, বাইর হওয়ার পরে বলতেছে যে ভাই ওই যে একটা কি ফুসপানি দিলেন না, আর একবার দেন। বলে না ভাই, ওটা ঢোকার আগে দেওয়া হয়, পরে আর দেওয়া হয় না। তাহলে এইটা তো নির্বাচন না। তাহলে আমরা কদিন আগে আপনার নির্বাচন কমিশনে গিয়েছি, ওনাদেরকে একই কথা বলছি যে আপনাদের ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে 18 বছর বয়সের তালিকার মানুষগুলোকে ভোটার বানানো। এইটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের প্রধানতম শর্ত। যেই রাষ্ট্রে ভোটার থাকবে না, সেই রাষ্ট্রে গরুর হাটের মতো ভোট কেন্দ্রে কেনা বেচা হবে। খুবই নর্মাল একটা ব্যাপার। আপনি বাইরে যান, ডিগনিটির প্রশ্ন, মানে আপনি একটা মানুষকে 2000 টাকা দিবেন ভোটের জন্য, এটা তো মর্যাদার প্রশ্ন। তো সেই জায়গাতে আপনি এই প্রশ্ন রিজলভ না করে আপনি আইন শৃঙ্খলা বাহিনী পিটাইলো কিনা, যৌথ বাহিনীর ম্যাজিস্ট্রেসি আসলো কিনা, পোলিং এজেন্ট দিলাম কিনা, এই প্রশ্ন আপনি রিজলভ করতে পারবেন না। সেকেন্ড সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে অর্থের সংকট। কারণ আমার ভূগোলটা, আমার যে টেরেন, আমার যে লোকালিটি, যেমন ধরেন আমার বরিশালের আমার যে আসন, মুলাদি সদর থেকে মুলাদির যে প্রান্তিক গ্রাম শরীয়তপুরের জেলায়, এটা 3টা নদী পার হয়ে যেতে 6 ঘন্টা লাগে। একটা উপজেলার মধ্যে, একটা উপজেলার ভিতরে 6 ঘন্টা, কিন্তু আপনি দুবাই চলে যেতে পারবেন। তাহলে এখন চিন্তা করেন সেইখানে আপনি নির্বাচনের খরচটা কমাবেন কিভাবে? আপনি কিভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা মানুষ, একটা কৃষক, একটা জেলে, সে 3টা নদী পার হয়ে 100 টাকা খেয়াঘাটে ভাড়া দিয়া কেন সে ভোট কেন্দ্রে আসবে সকালবেলা?
তার জীবনে কি পরিবর্তন আনবে এই যারা ভোটার, যারা নির্বাচিত হতে চাচ্ছে? সে ভোটের পরের দিন কি সে কৃষিকাজ করবে না? ভোটের পরের দিন কি তার আলুটা 5 টাকায় জন্মায়া 3 টাকায় বেচার মতো পরিবেশ তৈরি হবে না? তার ছেলে মেয়ে সেন্টার নাই, ওই যে 3টা পার হয়ে আসতে হবে, ধরুন একটা নদী পার হইতে হবে, মিনিমাম হয়তো উনি বলছে একটা মিনিমাম টাকা তার খরচ হবে, যেটা হয়তো একটা এক্স্যাক্টলি তার জীবন ইনসেনটিভ নাই তো ভোট দেওয়াতে। কারণ সে চিন্তা করে ওই নুরু মেম্বার জিতলেও যা, না জিতলেও তা, আমি ভোট দিলেও যা, আমি ভোট না দিলেও তাই। তার জীবনের কোনো ইনসেনটিভ নাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র তো তার কাছে যায় নাই যে আপনি ভোট দিলে আপনার জীবনে কি পরিবর্তন হবে। ওই গ্রামের নাম হলো ডাকাতের গ্রাম, 200 বছর ধরে তারা ডাকাতিই করে, তারা ককটেল বানায়, সব দল সেখান থেকে ককটেল কেনে। এবং কয়দিন পর পরই ওইখানে ওই ইউনো মহোদয় আমাকে বললেন যে খবর আসে ভাই ককটেল বিস্ফোরণে এই লোক মারা গেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। কারণ ককটেল তো গুইজা রাখে, গুইজা রাখার পর চৈত্রের গরমের সময় ওইটা ফাটে, বর্ষার পানিতে ওইটা ফাটে, নদীর পানি উঠা ওইটা তলায় গেলে ফাটে, সবসময় এটা ফাটতে থাকে কন্টিনিউ। কারণ যেগুলো এখনো বেচা বিক্রি হয় না, মজুত করে রাখছে। তাহলে তার গ্রামে ভোটার হওয়ার ইনসেন্টিভ কোথায়? নাই তো। আমরা বলেছি ভোটারটাকে মোবাইল করে ফেলতে, ভোট কেন্দ্রটা মোবাইল করেন, স্পিড বোটে আপনি ভোট কেন্দ্র করেন, ভোটারকে যেন খেওয়া পার হইয়া সেন্টারে না আসতে হয়, খেওয়াটা নিজেই ভোট কেন্দ্র হইয়া বাড়ি চলে যাবে। যেই মানুষটাকে অটোতে করে ভ্যানে করে 50 টাকা খরচ করে ভোট কেন্দ্রে আসতে হবে, মোবাইল ভোটের গাড়িটা তার বাড়িতে নিয়ে যান, বাড়ি থেকে উঠান থেকে উঠে আসে, ক্ষেত থেকে উঠে এসে সে মানে খুব রিমোট এরিয়াগুলোতে এই প্রস্তাবটা আপনারা দিয়েছেন। তাহলে এই শহরে এটা করতে হবে, কদিন পরে দেখবেন শহরের যারা ধরেন গুলশান, বনানী, আপেস্কাট এলাকায় থাকে, তার সকল দলের সকল টপ টাউটের সাথে ভালো সম্পর্ক আছে। অতএব সব দলের টাউট যেহেতু আমার বন্ধু, গুলশান ক্লাবে একসাথে পানি খাই, আমার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো সমস্যা নাই। যে দল যখন আসে টেন্ডার আমিই পাবো, তাহলে সে ভোট দেবে কেন? কদিন পরে আপনার এই মোবাইল ভোট কেন্দ্র গুলশান বনানীতে সেট করতে হবে, কারণ সে ভোট দিতে যাবে না, প্রয়োজন নাই।